গ্যালাক্সি A07 সাধারণত বাজেট ফ্রেন্ডলি ডিভাইসগুলো লাইক যেগুলো 15,000 টাকার নিচে বা 15,000 এর আশেপাশে এরকম ধরনের স্মার্টফোনগুলোতে আমরা ওএস আপডেট খুব কম দেখি, মানে আপনি অ্যান্ড্রয়েড আপডেট খুব একটা পাবেন না। তো এই ডিভাইসটার ক্ষেত্রে ছয়টা অ্যান্ড্রয়েডের আপডেট পাওয়া যাবে। আমরা স্যামসাংয়ের একটা ডিভাইস নিয়ে কথা বলছিলাম, গ্যালাক্সি A07। সাধারণত ওদের এই সিরিজটার ফোনগুলো একটু বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে, আপনারা জানেন। এবং বাংলাদেশে এই ডিভাইসটা রিসেন্টলি কিন্তু অফিসিয়ালি চলে আসছে দুইটা ভ্যারিয়েন্টে, 4 64GB এবং 6 128GB। শুরুতেই বলে দিলাম এই স্মার্টফোনের মেইন স্ট্রেংথের জায়গাটা কোনটা। যারা চান একটা ডিভাইস দীর্ঘদিন ব্যবহার করবেন তারা ভিডিওটি কন্টিনিউ করেন, আই হোপ ভালোই লাগবে। A07 এর ডিজাইনটা পার্সোনালি আমার কাছে ভালোই লেগেছে। একটু লম্বাটে শেপের ফোন, রিয়ার প্যানেলে দুইটা ক্যামেরা আমরা দেখছি, আর রিয়ার প্যানেলটাতে এক ধরনের প্যাটার্ন রয়েছে আর কি, যেটা লাইটের রিফ্লেকশনে আবার একটা গ্রেডিয়েন্ট টাইপের, একটা গ্রেডিয়েন্ট ঠিক না মানে সেম কালারই থাকে, তবে কালারটা একটু মানে লাইট ডিপ হয় আর কি এরকম। বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি, স্কোয়ার বক্স শেপ হওয়াতে হাতে নিলে আর কি একটু বেটার ফিল দেয়। রিয়ার প্যানেল থেকে একেবারে 13-14 টাকার ফোন বলে মনে হয় না, একটু দামি ফিল দেয়, এটা ঠিক। তবে রিয়ার প্যানেলটাতেই যত ঝামেলা, এত পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট বসে এখানে, যেটা মুছতে গেলেও সহজে মুছতে চায় না। কেসটা ব্যবহার করুন, সেক্ষেত্রে আপনার ডিভাইসটা দেখতে আসলেই সুন্দর লাগবে। আর 3.5mm হেডফোন জ্যাক এতে অবশ্যই রয়েছে। ফোনটা রান করছে One UI 7 বেসড অন Android 15 আর 6 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio Z99, UFS 2.2 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। আর বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে 4 64 এবং 6 128GB ভ্যারিয়েন্টে। MediaTek Helio Z99 এটা আমাদের কাছে খুবই পরিচিত একটি প্রসেসর। আরও 1.5-2 বছর আগে থেকে আমরা অনেক ডিভাইসে ব্যবহার করেছি এই সিমিলার প্রাইস পয়েন্টে, বা আরও কিছুটা বেশি দামেও আমরা ব্যবহার করেছি অনেক ডিভাইসের সাথেই। যেটা বলা যেতে পারে একটা মোটামুটি মানে মিড রেঞ্জ শুরু হচ্ছে এরকম বাজেটের স্মার্টফোনের জন্য যথেষ্ট কেপেবল একটা এসওসি, যেটাতে ডে টু ডে টাস্কগুলো খুব সুন্দরভাবে করা যায়, একই সাথে টুকটাক চাইলে গেমিংও করা যেতে পারে। এখন এই ফোনটার যে বেস ভ্যারিয়েন্ট সেটার দাম রয়েছে 13,999 টাকা। 13,999 টাকায় MediaTek Helio Z99 এই জায়গায় একদমই মানে পারফেক্ট আছে, ভালো আমি বলবো। যদিও বা একটু পুরাতন প্রসেসর, স্টিল এই প্রাইস পয়েন্টের ইউনি এসওসির প্রসেসরগুলোর চাইতে ভালো রেজাল্ট দেবে, সেটা লং টাইমেও শিওর থাকেন। কিন্তু এইটার যে আবার হাইয়েস্ট ভ্যারিয়েন্ট 6 128GB, ওইটার দাম আবার তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে গেছে। ওটার দাম রয়েছে 16,999 টাকা, মানে 17,000 টাকার ডিভাইস। তখন গিয়ে আসলে ব্যালেন্স হচ্ছে না। এখন এই যে আমরা 4 64 পাচ্ছি, এই জায়গায়ও একটু র্যামটা কম মনে হয়, মানে 4GBর বদলে এখানে যদি 6GB হতো আর ওই ভ্যারিয়েন্টটা যে দাম আছে থাকুক 8GB হয়ে যেত, তাহলে আমি আর এই কমপ্লেনগুলো করতাম না আসলে। যাই হোক, নর্মালি স্যামসাংয়ের ইউআই যথেষ্ট ভালো, এবং শুধুমাত্র ইউআই এর কারণেই আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে স্যামসাং ব্যবহার করি, আপনারা অনেকে জানেন। তো একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের মতো ওই পারফরমেন্সটা ঠিকই পাবেন না, কিন্তু One UI এরকম প্রাইস ব্র্যাকেটেরই অন্য অনেক চাইনিজ যে ফোনগুলো রয়েছে সেগুলোর তুলনায় ইউআইয়ের দিক থেকে বেশ কিছুটা এগিয়ে রাখবে। ফার্স্ট অফ অল ওদের ওই যে আপডেটের ব্যাপারটা আপনি 6টা পাচ্ছেন, আর দ্বিতীয়ত এমনিতেও ইউআইটা যথেষ্ট স্মুথ এবং সমস্ত রকমের ফিচার্সগুলো আছে, সেই সাথে কিছু মাগনা ব্লোটওয়্যারে আছে, ওগুলো না লাগলে আপনি আনইনস্টল করে নেবেন অবশ্যই, সেক্ষেত্রে আরও বেশি ক্লিন ভাইব পাওয়া যাবে। বরং আনইনস্টল করে নেওয়াটাই উচিত হবে, কারণ আপনি যদি 13,999 টাকায় ওই ইয়াটা কিনেন, বেস ভ্যারিয়েন্টটা কিনেন, তাহলে র্যাম কিন্তু কম, সেটা মাথায় রাখবেন। এখন এই র্যামের স্বল্পতা থাকাতে, ভালো প্রসেসর হওয়া সত্ত্বেও, ভালো অপটিমাইজেশন থাকা সত্ত্বেও আপনি কিন্তু একেবারে প্রপার আউটপুটটা এই ডিভাইস থেকে পাবেন না। অ্যাট এ টাইম যদি অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার প্ল্যান থাকে, তাহলে আপনার 4GB র্যাম নিয়ে খুব একটা পোষাবে না। আপনি যদি 3-4টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চান, একটু লং টাইম ধরে রেখে কাজ করবেন আর কি ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে হ্যান্ডেল করতে পারবে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট বলবো আমি, আর কোনো ধরনের ল্যাগটাকে এই ডিভাইসটাতে পাইনি, কিংবা রিবুট করছে বা অফ হয়ে যাচ্ছে, অতিরিক্ত হিট জেনারেট করছে, নর্মাল ইউসেজে এই ধরনের সমস্যা পাইনি। তবে হেভি ইন্টারনেট ইউজ করে এ ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গেলে ফোনটা কিছুটা ওয়ার্ম হয়, সেটা ডিসপ্লের পোর্শনেও এবং এই যে এই অংশটাতেও। আপনি চাইলে গেমিং করতে পারবেন এইচডি হাই ফ্রেম রেটে, যেমন পাবজির মতো গেম প্লে করা যায়, আবার ফ্রি ফায়ারও খেলা যেতে পারে এটাতে, তবে হাইয়েস্ট সেটিংসে রিকমেন্ডেড না। আপনি বরং একটু লোয়ার সেটিংস নিয়ে খেলবেন। যদি 4GB র্যাম হয় সেটা অবশ্যই আবারও কম হবে কিছুটা। আর 2D যে গেমগুলো রয়েছে সেগুলো খেললে ঠিক আছে। বলা যায় 15,000 টাকা প্রাইস ব্র্যাকেটে যে ধরনের ডিভাইসগুলো আমরা দেখি, সেগুলোর থেকে পারফরমেন্সে কিছুটা বেটার আউটপুট দিতে পারছে এই ডিভাইসটা। কিন্তু আমি আবারও বলবো, বেস ভ্যারিয়েন্টটাতে আমরা 6GB পেলে আর পরবর্তী ভ্যারিয়েন্ট 8GB পেলে দাম অনুযায়ী ঠিক হতো। যাই হোক, এর রিয়ারে আমরা দুইটা ক্যামেরা দেখছি। মেইন শুটার 50 মেগাপিক্সেল, পরবর্তী শুটার 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল। এই ফোনটার পোর্ট্রেট মোডে আপনারা একটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, তবে পোর্ট্রেট মোডে কিন্তু ভালো রেজাল্টই দেয়। এজ রিডাকশন বিশেষ করে ভালো এসছে, আর সেই সাথে আপনি শার্পনেস ডিটেলও ভালো লক্ষ্য করবেন ছবির। তাছাড়া ওভারব্লোন বা হেভি হাইলাইট ব্যালেন্স করতে পারছে না, এই জাতীয় কোনো প্রবলেম পাইনি। পোর্ট্রেট মোডে ম্যাক্সিমাম স্মার্টফোন থেকে এগিয়ে থাকবে এই প্রাইস পয়েন্টের। এরপরে যদি আমরা নর্মাল ক্যামেরাতে আসি, নর্মাল ক্যামেরায় কালার কিছুটা ভাইব্রেন্ট টাইপের, স্যামসাংয়ের নিজস্ব কিছুটা টোন আপনি এখানে লক্ষ্য করবেন, যেগুলো দেখতে বেশ ভালো লাগে, আই প্লেসিং টাইপের একটা কালার দেয়। আর ডাইনামিক রেঞ্জ একেবারে ওয়াইডার না হলেও অনেক স্মার্টফোন থেকেই এর মেইন ক্যামেরার রেজাল্ট ভালো। লো লাইটে স্ট্রাগল করেন উনিও, সেই সাথে লো লাইটে ডিটেলের পরিমাণ ততটা ভালো থাকে না। তাছাড়া ম্যাক্সিমাম ছবিতে খেয়াল করবেন মিডল এরিয়াতে ডিটেলের পরিমাণ বেশি, কর্নার এরিয়া খুব একটা ডিটেলড না।
আর লো লাইটে কিন্তু কন্ট্রাস্টের পরিমাণ বেশ কিছুটাই বাড়িয়ে দেয় এই ডিভাইস। 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা থেকে আমার এক্সপেকটেশন আর একটু বেশি ছিল। এটার কালারটা সবসময় কনসিস্টেন্সি একরকম ছিল না, কখনো একটু মানে কালারফুল, কোনো ছবি একটু ওয়াশ আউট টাইপেরও লেগেছে। যদি লাইটিং সিনারিও ভালো থাকে, মানে মোটামুটি আউটডোরে ছবি তোলেন, সেক্ষেত্রে ইউজেবল ছবি বের করতে পারবেন, কিন্তু এটা ডাইনামিক রেঞ্জ আবার ততটাও বেটার না। সেই সাথে লো লাইটে অনেকটাই সফট করে ফেলে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আসলে রিয়ারের ক্যামেরার তুলনায় বেশ কিছুটাই পিছিয়ে পড়ে। ভিডিও রেকর্ড করতে পারে এই স্মার্টফোন সর্বোচ্চ 1080p 30 fps এ। ভিডিওর কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। A07 এ একটি স্পিকার রয়েছে, সিঙ্গেল স্পিকার, বটম ফায়ারিং। স্টেরিও থাকলে আরো বেশি আমরা মজা পেতাম, তবে বটম ফায়ারিং স্পিকারটা যথেষ্ট লাউড, ক্লিয়ার সাউন্ড দেয়। ফুল ভলিউমে আমি কোনো ধরনের ডিস্টরশন এর থেকে পাইনি। ইয়ারপিসের সাউন্ড ঠিক আছে, কল কোয়ালিটি যথেষ্ট ভালো, নেটওয়ার্ক রিসিপশনেও কোনো প্রবলেম আমরা পাইনি, ওয়াইফাই কিংবা ডাটা কানেকশন বা নর্মাল ফোন কলের কানেকশনে। এই স্মার্টফোনটার এখন পর্যন্ত আমরা যা শুনলাম মোটামুটি ব্যালেন্স করারই ট্রাই করেছে, তবে ডিসপ্লে সাইডটাতে বেশ কিছুটা কস্ট কাটিং করেছে, যেখানে আমরা দেখতে পাই 6.7 ইঞ্চের একটা IPS LCD প্যানেল রয়েছে, যা 90 হার্জ হাই রিফ্রেশ রেটের। HD+ 90 হার্জ নিয়ে এখন পর্যন্ত আমি কমপ্লেন করছি না, বাট কমপ্লেন হলো এটার PPI কম 262, আর একই সাথে রয়েছে একটা ওয়াটার ড্রপ নচ, যে জিনিসটা একেবারে বেমানান লাগছে এই সময়ে দাঁড়িয়ে। 13-14 হাজার টাকায় আজকাল পাঁচল কাটার পাওয়া যায়, আর যখন এই ফোনটা 17 হাজার টাকায় কিনছেন ডেফিনেটলি সেটা একটু চোখে বাঁধবে, এবং সে বিষয়টা আমার কাছে ভালো লাগেনি আর কি। তবে এর বাইরে গিয়ে ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল, টাচ রেসপন্স ভালো, ইনডোরে ব্রাইটনেস ভালোই পেয়েছি, একেবারে ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করতে আমরা দেখেছি। ক্যামেরা অ্যাপটা ব্যবহার করতে গিয়ে বিশেষ করে আপনি এরকম কিছু স্ট্রাগলের সম্মুখীন হতে পারেন। আরেকটা ব্যাপার, ক্যামেরার যে অ্যাপটা এটা সুপার ফাস্ট না, এটা এখানে একটু ডিলে আছে আর কি। তো যেটা বলছিলাম, ডিসপ্লের ব্রাইটনেস আর একটু দরকার ছিল, পাঁচল কাটার দিয়ে আসলে HD+ নিয়ে আমাদের কমপ্লেন আসলে এভাবে থাকতো না। এখন এই ফোনটার কস্ট কাটিং এর জায়গাটা আই হোপ আপনি ক্লিয়ার। শুরুতেই তো বোধহয় বলছিলাম যেটা প্লাস্টিক বিল্ড ফোন, রিয়ার প্যানেল এবং বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, এবং IP54 এর রেটিং রয়েছে। এখনকার দিনে আমরা রেটিং ফেটিং আর একটু বেশি দেখি অনেক ডিভাইসের ক্ষেত্রে, এরকম কম দামি ডিভাইসেও চলে আসছে, আর একটু বেটার রেটিং থাকলে আমরা হয়তো বা আর একটু সুবিধা পেতাম আর কি। 5000 mAh এর ব্যাটারি অ্যান্ড 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এই ডিভাইসটা। তবে অফিসিয়াল এই স্মার্টফোনটার বক্সে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 15 ওয়াটের চার্জার, বাট আমার মনে হয় স্যামসাং যদি এখানে 25 ওয়াটটাই দিয়ে দিত তাহলে সেটা আরো বেশি কাজের হতো। বাট এটার ব্যাটারি ব্যাকআপ ভালো, একদিন প্লাস টাইম ব্যবহার করা যায়, 7 ঘন্টা প্লাস SOT পেয়ে যাবেন খুব সহজেই। তো এই ছিল স্যামসাং এর কম দামি ডিভাইস। যাদের বাজেট 10 থেকে 20 হাজার টাকার মধ্যে এবং এরকম প্রাইস ব্র্যাকেটে আপনি স্যামসাং এর একটা ডিভাইস কিনতে চাচ্ছেন যার পারফরমেন্সটা ভালো হওয়া চাই এবং UI নিয়ে সন্তুষ্ট থাকতে চান, প্লাস আপনি দীর্ঘদিন ফোনটাকে ব্যবহার করবেন, দীর্ঘদিন লেটেস্ট অ্যান্ড্রয়েডে ব্যবহার করবেন, ব্যাপারটা হচ্ছে এরকম, তারা অবশ্যই এই ডিভাইসটা দেখতে পারেন। স্যামসাং বেশ কিছু জায়গায় খুব ভালো করার ট্রাই করছে, বেশ কিছু জায়গায় কমতি দিয়ে ফেলছে, যে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম ভিডিওতেই। বাকি ডিসিশনটা নিশ্চয়ই আপনারা খুব সহজেই মেক করতে পারবেন। এখন কেমন লেগেছে ভিডিও কমেন্ট করে জানান, আপনাদের কোনো সাজেশন থাকলে সেটাও নিশ্চয়ই শেয়ার করবেন। দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে।